বাংলাদেশের রাজনীতি সবসময় কথামালার রাজনীতি এবং রাজনীতিতে সুবিধাবাদের তো নানান রকমের মাধ্যম আছে, নানান ধরনের রকম ফের আছে। একটা হলো ব্যক্তিগত সুবিধাবাদ, অর্থাৎ একজন রাজনৈতিক নেতা কোনো পদে আসার পরে সেই পদের ফল হিসাবে বা সেই পদের বেনিফিট হিসেবে তিনি কি কি সুযোগ সুবিধা ভোগ করেন এবং যারা মন্ত্রী এমপি হওয়ার মধ্য দিয়ে তারা তাদের সচ্ছলতার মাত্রা বেড়ে গেল কিনা এবং তারা আস্তে আস্তে ধনী হয়ে উঠলেন কিনা। অর্থাৎ আমরা যেটা আমাদের দেশের মানুষের পাবলিক সাইকোলজিতে যেটা দেখি যে রাজনীতি যদিও কোনো পেশা হতে পারে না, কারণ রাজনীতি উপার্জনের কোনো মাধ্যম নয়। দেখেন, জামাতের ভাষ্য তো বোঝা মুশকিল, কারণ তাদের ভাষ্যের মধ্যে এটা আপনার আষাঢ় মাসের আকাশের মতো, আপনার হুট করে বৃষ্টির মতো, আবার পরিষ্কার, এরকম তারা এক এক সময় এক এক আচরণ করে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। নতুন বাংলাদেশে আমরা সাধারণত কথা বলে থাকি দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনাগুলো হয়ে থাকে সাধারণত রাজনীতি ভিত্তিক। আমরা বিশ্বাস করি রাজনীতি এবং দেশের সার্বিক অবস্থা নিয়ে সত্যি কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সাধারণ মানুষের যে কণ্ঠস্বর সেই কথাগুলো তুলে আনা আমাদের দায়িত্ব। আর এখানে মূলত আমরা আলোচনা করবার চেষ্টা করি আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের যেই স্বার্থ, সেই স্বার্থটাকে প্রাধান্য দিয়ে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার টেবিলে নিয়ে আসাই আমাদের কাজ। নতুন বাংলাদেশের স্বপ্ন, ন্যায় বিচার এবং মানবিক যেই রাষ্ট্র গঠনের প্রত্যয়, সেই প্রত্যয় আমাদেরও। আর সে কারণেই আমাদের এই পথ চলা। আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন এবং সেই সাথে আপনাদের অংশগ্রহণ আমার এই আয়োজনের প্রাণশক্তি। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি এবং আজকে আমাদের আলোচনার যেই বিষয়, সে বিষয় হচ্ছে সুবিধাবাদের রাজনীতি। আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং সাবেক ছাত্রনেতা। আমন্ত্রণ স্যার, কেমন আছেন? আমরা আজকে আলোচনার যে বিষয় নিয়ে করব, আমরা বলছি যে সুবিধাবাদের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করব। সার্বিকভাবে বাংলাদেশের পলিটিক্সের যে অবস্থা, আমরা যদি জামাতের কথা বলি, আমরা বিএনপির কথা যদি বলি, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপট, এই সব কিছুকে মিলিয়ে এক ধরনের প্রশ্নের মুখে নতুন সরকার যেরকম আছে, তেমনি বিরোধী দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। আজকেই বিভিন্ন রাজনৈতিক জায়গা থেকে যেরকম আলাপ আলোচনা এসেছে, পত্রিকার পাতায় যেসব খবর এসেছে, সেই সব খবরের প্রধান যেই সংবাদ বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, তা হচ্ছে জামাতের রাজনীতি প্রসঙ্গ। বলা হচ্ছে জামাত এমন এক রাজনীতি করতে চায় যেটা আসলে একলা চলো রাজনীতির প্রসঙ্গ। বলা হচ্ছে জামাত কিভাবে রাজনীতি করতে চায়, স্থানীয় সরকার একদলীয় যেই শাসন, সেই শাসন করার পায়তারা করছে। এটা আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমানে বিএনপি একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে ফ্যাসিস্ট আদলে। অর্থাৎ দুই পক্ষই একই রকম কথা বলছে। আমরা আসলে রাজনৈতিক জায়গা থেকে এখন যদি বলি যে বিরোধী দল অথবা সরকার দলের যে অবস্থা বর্তমানে কেমন দেখছেন? ধন্যবাদ কলি এবং নিউজ 24-এর দর্শকদেরকে শুভেচ্ছা। দেখুন, আসলে বাংলাদেশের রাজনীতি সবসময় কথামালার রাজনীতি এবং রাজনীতিতে সুবিধাবাদের তো নানান রকমের মাধ্যম আছে, নানান ধরনের রকম ফের আছে। একটা হলো ব্যক্তিগত সুবিধাবাদ, অর্থাৎ একজন রাজনৈতিক নেতা কোনো পদে আসার পরে সেই পদের সুফল হিসাবে বা সেই পদের বেনিফিট হিসেবে তিনি কি কি সুযোগ সুবিধা ভোগ করেন এবং যারা মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে তারা তাদের সচ্ছলতার মাত্রা বেড়ে গেল কিনা এবং তারা আস্তে আস্তে ধনী হয়ে উঠলেন কিনা। অর্থাৎ আমরা যেটা আমাদের দেশের মানুষের পাবলিক সাইকোলজিতে যেটা দেখি যে রাজনীতি যদিও কোনো পেশা হতে পারে না, কারণ রাজনীতি উপার্জনের কোনো মাধ্যম নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যে রাজনীতি করলেই বা মন্ত্রী এমপি হলেই প্রভাবশালী এবং ধনী হওয়া যায়, এইরকম একটি বিশ্বাস পাবলিক সাইকোলজির মধ্যে আছে। পাবলিক সাইকোলজি তার এমনি এমনি গড়ে ওঠে না, মানুষ দেখে শেখে। যা দেখেছে তার থেকেই মানুষ এক ধরনের সিদ্ধান্ত নেয় যে রাজনীতিতে সুবিধাবাদ আছে কিনা। ফলে গোটা রাজনৈতিক পরিমণ্ডলটাই সাধারণ মানুষের কাছে একটা সুবিধাবাদের জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে রাজনীতি করতে গিয়ে ব্যক্তি যেমন সুবিধাবাদী হয়ে ওঠে, আবার দলও কিন্তু সুবিধাবাদী হয়। এখন দলীয় পর্যায়ের সুবিধাবাদ আর ব্যক্তি পর্যায়ের সুবিধাবাদ দুই জিনিস, এবং সেটি আমরা আমাদের রাজনীতিতে নানাভাবে দেখতে পাই।
বিশেষ করে দলীয় সুবিধাবাদ কোন জিনিস। একটি দল নির্বাচনে যাওয়ার আগে নির্বাচনী ইশতেহারে বা আন্দোলনে থাকাকালীন সময়ে জনগণের কাছে যে ওয়াদা করে, ক্ষমতায় যাওয়ার পরে সেই ওয়াদা যখন সে পালন করে না, সেটিও এক ধরনের সুবিধাবাদ। একটা সুবিধাবাদী অবস্থান থেকেই দলটি হয়তো সেই দায়িত্বটি পালন করে না। এবং এই অভিযোগ যেমন সরকারি দলের বেলায় উঠেছে, একই রকমভাবে বিরোধী দলের বেলায় উঠেছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। ফলে মানুষ যে আশা থেকে সরকারের পরিবর্তন চায়, যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পাবে, এবং সর্বোপরি প্রত্যেকটি আন্দোলনের স্পিরিট থাকে হলো মানুষের মধ্যে বৈষম্য কমানো, অর্থাৎ ধনী গরিবের বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মীয় বৈষম্য, এগুলো কমানোর বা এগুলোকে বিলোপ করার যে অঙ্গীকার রাজনীতিতে থাকে, সেটি কিন্তু কার্যত আর দেখা যায় না। এবং আরেকটি বড় বিষয়, যেই নাগরিক সুবিধা দেওয়ার কথা বলে দলগুলো ক্ষমতায় যায় বা মন্ত্রী এমপি যারা হয়, নাগরিক সুবিধা নিশ্চিত করার বেলায় তাদের সেই রকম জনসম্পৃক্ততা তাদের মধ্যে আমরা দেখি না। এই জায়গাতে একটা প্রশ্ন রেখে একটা ছোট বিরতিতে যাব। আমরা একটু বলে রাখি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সেটা হচ্ছে যে নির্বাচনের আগে সংস্কার কমিশনের সঙ্গে যেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল দেশের সকল রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে, এখন রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে, সেই জায়গা থেকে এখন এক ধরনের বিভাজন দেখতে পাচ্ছি। নোট অফ ডিসেন্ট দিয়ে তো বিএনপি আসলে নির্বাচনে গেল, নির্বাচন করলো এবং তারা সরকার গঠন করলো, কিন্তু তারপরেও এখন আসলে সংবিধান সংশোধন কমিটির যেই জায়গাটা, সেইখানে বিরোধী দলের একটা অনীহা আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে ডাকা হলেও তারা সেখানে সংযোজন করতে রাজি নয়। এটা আসলে তাদের জায়গা থেকে কতখানি আপনি যুক্তি খুঁজে পান, আর এইখানে আসলে সরকার দলের ভূমিকা কতটুকু ঠিকঠাকভাবে পালন হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি আইনের লোক। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আমরা এই প্রশ্নের উত্তরে যাব। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট একটা বিরতির পর ফিরছি আবারও। আর একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং সাবেক ছাত্র নেতা, আছেন রেজাউল করিম রনি, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আমরা যে আলোচনায় ছিলাম বিরতিতে যাবার আগে, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যে সংবিধান সংশোধন কমিটি নিয়ে যেই আলোচনা শুরু হয়েছে, সেই আলোচনায় বিরোধী দল এখন আসলে কেন থাকতে চায় না? আরেকটি সংযুক্ত প্রশ্ন, যে বিএনপি এখন সংস্কার শব্দটা একেবারেই আলাদা করে রাখতে চায় কিনা? আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে সংস্কার শব্দটা একদম ব্যবহারই আর হয় না, বা সংস্কার শব্দটার সাথেও এক ধরনের কোনো রকম আসলে সংযোগ স্থাপন করতে চায় না কেন? যতটুকু আমরা গণমাধ্যমে এবং পার্লামেন্টের প্রসিডিংস থেকে দেখি, এবং পার্লামেন্টে যে ভাষায় বিএনপির সাংসদরা এবং সংসদ নেতা, স্পিকার যেভাবে অ্যাড্রেস করেন, সেখান থেকে সংস্কার প্রসঙ্গে, পার্টিকুলারলি যেহেতু আপনি সংবিধান প্রসঙ্গে বলছেন, বিএনপির পক্ষ থেকে তারা পরিষ্কার ভাষায় বলেছে যে তারা সংবিধান সংস্কারের কাজটি তারা করতে চায়, এবং সেটি তারা করতে চায় প্রচলিত সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকেই, অর্থাৎ সংসদীয় পদ্ধতির মধ্যে থেকেই, এবং পার্লামেন্টের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখন, অর্থাৎ পুরনো সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে সংবিধান নতুন করে রিরাইট করার যে আইডিয়া, এর মধ্যে বিএনপি নাই। তারা সেটা পরিষ্কারভাবে বলেছে, এবং তারা বলেছে যে তারা প্রচলিত সাংবিধানিক কাঠামোর মধ্যেই আপনার সেটি করবে, এবং সেই রিফর্মের কাজটি করার জন্য তারা 12 সদস্য বিশিষ্ট একটা কমিটিও করেছে, এবং তারা বিরোধী দল থেকে 5 জন সদস্যকে তারা সেখানে রেখেছে, যে তাদের জন্য 5টা পদ সেখানে আছে, তারা সেখানে থাকবে, এবং সরকারি দল বিরোধী দল মিলেই এই সংবিধান সংস্কারের আলাপটা পার্লামেন্টে নিয়ে যাবে। কিন্তু গোড়া থেকেই বিরোধী দল জামাত এর সঙ্গে ভিন্নমত পোষণ করে, তারা তাতে যোগ দেয়নি, এবং তারা যোগ না দেওয়ার ফলে এই 5টি পদ কিন্তু ফাঁকা আছে। জামাত বলছে যে তারা এই প্রক্রিয়ার সঙ্গে একমত নয়। এখন তারা কোন জায়গাটা একমত নয়, এইটা আমাদেরকে বুঝতে হবে। তারা একমত নয় হলো সেই জায়গাটা হলো গণভোট। যে গণভোট নিয়ে ইতোমধ্যে উচ্চ আদালতের একটা ডিসিশন হয়ে গিয়েছে, ফলে যেই গণভোটটি হয়ে গিয়েছে, বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে এর কোনো আইনগত বৈধতা নাই। অর্থাৎ সাংবিধানিক বৈধতা না থাকলে পরে এইটাকে ধরে
বিএনপি এগোতে পারে না, কারণ সে যেহেতু আগেই বলেছে তার স্টার্টিং পয়েন্ট হবে প্রচলিত বা বিদ্যমান সংবিধান। ফলে এই ক্ষেত্রে একটা আইনি বাধ্যবাধকতার মধ্যে সরকার বা বিএনপির এমপিরা রয়েছে। জামাত এটাকে ওভাররাইড করতে চায় ফ্রম দ্য স্পিরিট অফ এই যে গণভোট যেটি হয়েছে। তারা মনে করেন তারা বলতে চাচ্ছে, তাদের যুক্তিটা হলে গণভোট যেটি হয়ে গিয়েছে সেটি ফাইনাল। কিন্তু আমরা জানি যে গণভোটের গোটা ব্যাপারটাই ছিল একটা তামাশা, এবং গোটা ব্যাপারটাই ছিল একটা ধোঁয়াশাচ্ছন্ন মানুষের কাছে। যেমন তাহলে তাহলে এই পুরো মানে নির্বাচনের আগে সংস্কার কমিশনের সাথে যে বসা, সেখানে আলাপ আলোচনা করা, অংশগ্রহণ করা, সিদ্ধান্ত নেওয়া, নোট অফ ডিসেন্ট দেওয়া, তাহলে এতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কেন গেলাম? সেই বিষয়টা নিয়েও আপনার কাছে জানতে চাবো। একটু আমাদের আরেক অতিথির কাছে যাই। রেজাউল করিম রনি, কথা বলছিলাম আসলে আইনের কিছু ধারার জিনিস নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আজকে পত্রিকা ঘেটে নানা রকম শিরোনাম দেখতে পেলাম, আপনাকে পড়ে শোনাই একটু। জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, এই কথা বলেছেন গণ অধিকার পরিষদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তারপরে আছে একলা চলো নীতিতে শরিকরা নাখোশ বলা হচ্ছে জামায়াতের প্রসঙ্গে, স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামাত সে প্রসঙ্গে। এখানে আবার তারা বলেছে যে জামাত একা এই যে করতেছে, জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসতে কওমি ধারাগুলোর যেই হেফাজতে ইসলামে তার চাপ রয়েছে একরকম, এবং হেফাজতের এই অবস্থানকে জোট ভাঙতে বিএনপির চাল হিসেবে দেখছে জামায়াত। মানে জামায়াতের আসলে তাহলে ভাষ্যটা কি? বিএনপি আসলে এখানে কোনো চাল করছে কিনা? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, জামাতের ভাষ্য তো বোঝা মুশকিল, কারণ তাদের ভাষ্যের মধ্যে এটা আপনার আষাঢ় মাসের আকাশের মতো, আপনার হুট করে বৃষ্টির মতো, আবার পরিষ্কার, এরকম তারা এক এক সময় এক এক আচরণ করে। তো এখন এইখানে ইসলামী দলগুলোর সাথে দেখেন, কওমি মাদ্রাসা বা দেওবন্দি ঘরানার যে আপনার ইসলামী দল, তাদের সাথে মওদুদিবাদের ঝগড়া, এটা শত শত বছরের পুরানা ঝগড়া। কিন্তু সেইখানে এই ঝগড়ার পরেও কওমি অঙ্গনের কিছু অংশের সঙ্গে, পুরাটা না, হেফাজতপন্থী কিছু অংশের সঙ্গে তাদের যে জোটটা হইলো, এটাই তো অস্বাভাবিক ছিল, সেটাই তো অস্বাস্থ্যকর ছিল। হলে অস্বাভাবিক জোট যেটা, এটা তো ভাঙারই কথা, আলাদা হওয়ারই কথা, এবং সেটা ইলেকশনের আগেই আলাদা হয়ে গেছে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে দলটা। এবং চরমোনাই পীর সাহেব উনি বের হয়ে এসে কি বলছে? বের হয়ে বলছে যে আমরা মনে করছিলাম যে আমরা তাদেরকে ভালো পথে আনতে পারবো, কিন্তু আমরা ফেল করেছি, আমরা নিজেরা প্রতারিত হয়েছি, জামাত মুনাফেক, এটা ভালো হবে না। এটা পীর সাহেবের ভাষ্য। এবং তাদের চরমোনাই পীর সাহেবের যে সম্মানিত প্রতিষ্ঠাতা এই যে দলের, আপনার মাওলানা সাখাওয়াত সাহেব, ওনার আপনার এবং আরও আপনার যে ধরেন ওই সময়কার যে আলেম, ইভেন হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে ওই দেওবন্দি ঘরানার বা কওমি ঘরানার বড় বড় আলেম যারা, তারা কিন্তু রাজনৈতিকভাবে এখানে মওদুদিবাদকে আপনার একচেটিয়া ফিল্ড যাতে ছেড়ে দেওয়া না হয়, সেজন্যই কিন্তু তারা এই কওমি ধারার এদেরকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসছিল। এখন তারাই যদি মুফতি ইসাক সাহেব, মুফতি ইসাক সাহেবের সন্তান তারা, এবং তারা যদি নিজেরাই এখন গিয়ে আপনার এই জামাতের হাতকে শক্তিশালী করে, তাহলে তাদের যে পূর্বপুরুষ, তাদের বাপদাদারা যে যেটার জন্য রাজনীতিতে আসলেন, যেটার জন্য মসজিদের মিম্বার ছেড়ে, মাদ্রাসার দর্শ ছেড়ে রাজনৈতিক ময়দানে আসলেন, তার সাথেই তো গাদ্দারি করা হয়। ফলে সেটা বুঝতে পেরে দেরিতে হলেও চরমোনাই পীর সাহেবের সন্তানরা, এখন যারা দায়িত্বে আছেন, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন ইলেকশনের আগে। তাতে করে তারা হয়তো এমপি মন্ত্রী হওয়ার একটা সুযোগ পাইতো, মন্ত্রী হয়তো না হলে এমপি হইতে পারতো হয়তো, যদি থাকতো, নির্বাচন করতো। কিন্তু তারা এই যে ক্ষমতার লোককে সংবরণ করে নীতিগত প্রশ্নে অটল থাকলেন, এটা যেন নিশ্চয়ই তারা সাধুবাদ পেতে পারেন, এবং সেটা মানুষ তাদের পছন্দ করে। এবং অন্যান্য যে দলগুলো, বিশেষ করে মামুনুল হক সাহেবের কথা যদি বলেন, এবং তারা তাদের পরিবার, আত্মীয় স্বজন বা লোকজনের সাথে যখন কথা বলি, এইটা নিয়ে একটা বড় অসন্তোষ আছে। কারণ জামাত ইসলামের যে রাজনীতিটা, এইটা মোটা দাগে এখানকার মূলধারার ইসলামী যে দল, তারা অপছন্দ করেন। শুধু না, এটা নিয়ে স্পষ্ট ফতোয়া আছে তাদের, তারা এটাকে নাজায়েজ মনে করে,
মুনাফিকি মনে করে, ইসলাম বিরোধী মনে করে, ইসলামের জন্যই ক্ষতিকর মনে করে। ফলে এটা ভেঙে যাবে। এখানে বিএনপির নতুন করে ষড়যন্ত্র করার কিছু নাই। এটা শত শত বছরের পুরানা ঝগড়া। বিএনপি ষড়যন্ত্র করার কিচ্ছু নেই। আর বিএনপি তো ষড়যন্ত্র রাজনীতি করে না, বিএনপি ষড়যন্ত্র মোকাবেলার রাজনীতি করে বলতে পারে। আসলে স্থানীয় নির্বাচন প্রসঙ্গেই এই আলাপগুলো এখন আসছে। মানে আজকে দেখলাম স্থানীয় নির্বাচন কে করবে কি করবে না এটা আদালত এবং ইসির বিষয়ে, এরকমটা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবার স্থানীয় সরকারের নির্বাচনের জায়গায় স্থানীয় সরকার একদলীয় শাসনের পায়তারা করছে, এটা আবার বলা হচ্ছে আখতার হোসেনের কাছ থেকে। মানে স্থানীয় নির্বাচনে কেমন পরিস্থিতি হবে সেই জায়গা থেকে আবার দেখলাম ইসি বলছে যে সেনা মোতায়েন চায় তারা। মানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাহলে আসলে দেখেন, সামনে স্থানীয় কোনো সরকার ঝামেলা হতে পারে নির্বাচনের কিনা? জন্য আইনটা সংশোধন করা হচ্ছে এবং আগে যেটা এটা দলীয়ভাবে করা হতো, করার মধ্য দিয়ে এখানে স্থানীয় সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা হয়েছিল। এটাকে একটা দলীয় প্রতিযোগিতার জায়গায় নেওয়া হয়েছিল। এটা হাসিনা কেন করছিল এটা আমরা জানি। সো এখন সেই জায়গা থেকে এখানে কোনো দলীয় মার্কা থাকবে না, দলীয় প্রতীক থাকবে না। ফলে এই নির্বাচনটার ক্ষেত্রে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিবির প্রশ্ন নাই। এটা স্থানীয় প্রতিনিধি আকারে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে তারা নির্বাচনে অংশ নিবে। সেখানে যার যার দলের জায়গা থেকে তারা কিভাবে তাদের কোন প্রার্থীকে জিতে আনার ক্ষেত্রে কোন ধরনের কৌশল নেবেন সেটা প্রত্যেকটা তার দলের ব্যাপার। তো এইখানে স্থানীয় নির্বাচনকে একটা দলীয় জায়গা থেকে দেখবার সুযোগ এখন আর নাই। কারণ আগের যে অবস্থাটা ছিল সেই জায়গা থেকে এখন তার ফাংশন করছে না। দলীয় প্রতীকে হবে না, দলীয় ব্যানারে যে নির্বাচন হবে না। ফলে সেইখানে আপনার বিএনপি একদলীয়ভাবে করবে কেন, দলীয় নির্বাচনই হচ্ছে না। সেখানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি সম্পর্কেও নির্দিষ্ট কোনো- কার্যক্রম নিষিদ্ধ, এটা তো এটা 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 পরিষ্কার। যাদের নামে মামলা আছে, যারা অভিযুক্ত, তারা তো কোনো রকম কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। শুধু নির্বাচন কেন, যারা আসামি সে কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে? যে আসামি তাতে পারে না। হয় তাকে আত্মসমর্পণ করতে হয়, অথবা বেল নিতে হয়, অথবা তাকে পালায়ে বেড়াইতে হয়। তাহলে তো আইনের শাসন হইল না। আপনি এট দ্য সেম টাইম আইনের চোখে অপরাধী আর স্বাভাবিক কার্যক্রম করবেন, সেটা তো হয় না। এদিকে আবার আজকেই কিন্তু দেখলাম এর আওয়ামী লীগ বাইরে- পুনর্বাসনের চেষ্টা করা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে। নাহিদ ইসলাম আবার এই কথা বলেছে। এখনই এখন আসলে এইসব এটা নাহিদ ইসলাম আলোচনা বলছে, ভালো কথা, খুব সুন্দর কথা, কিন্তু তাদের দলের থেকেই তো জয় বাংলা স্লোগান আসে। তাদের দলে অংশগ্রহণ করে এক নেতাই তো জয় বাংলা স্লোগান দিছে। আওয়ামী লীগ পুনর্বাসন করার কথাটা এবং এখানে একজন আরেকজনকে এইভাবে ট্যাগ দেওয়ার কালচারটা, এটা 5 তারিখের পরে অনেক বেশি বেড়ে গেছে, আগেও ছিল। এখানে আওয়ামী লীগ পুনর্বাসন করার কোনো ইস্যু নাই তো, কারণ আওয়ামী লীগ ইজ অলরেডি দেয়ার। জি যারা অপরাধী তাদের বিচার হবে, যারা অপরাধ করেনি তারা সামাজিক মর্যাদাবোধ নিয়ে নাগরিক হিসেবে এখানে থাকবে। এইটাই গণতান্ত্রিক একটা রাজনীতির অঙ্গীকার। জি সো ফলে আওয়ামী লীগ জুজুর ভয় দেখানোর তো কিছু নেই। আওয়ামী লীগের পলিটিক্সটার কারণে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ যে ক্ষতি হয়েছে, এটা আওয়ামী লীগের লোকজনও জানে যে এই রাজনীতিকে তারা আর অ্যাকসেপ্ট করতে রাজি না। কারণ তাদেরকে প্রতারিত করছে, তার নেতা নেত্রীরাই তো প্রতারিত করছে, সাধারণ আওয়ামী লীগের যারা সমর্থক। এবং তারা এখানে ভোট দেওয়ার মধ্যে দিয়ে একটা নতুন পোস্ট আওয়ামী লীগ অবস্থার মধ্যে তারা প্রবেশ করে গিয়েছে। ফলে তারা যাতে শান্তিতে থাকতে না পারে তার জন্য নানা রকম কার্যক্রম নেওয়া হয়, উস্কানো হয়। কিন্তু সেটা ইস্যু না। ইস্যু হলো স্থানীয় নির্বাচনে এখানে যেই দলের মতের সমর্থক হোক, নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আপনার আইনি ব্যাখ্যা বা ধরেন যে যোগ্যতা, সেটা যখন ফুলফিল করবে, সেই ক্রাইটেরিয়া যখন আপনার মিট হবে, সে নির্বাচনে অংশগ্রহণ করবে। জি ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী। এখন আসলে স্থানীয় নির্বাচনটা নিয়েই রাজনীতিতে মোটামুটি আলোচনা হচ্ছে, সরব রাজনীতি অঙ্গন। একটু বলবেন যে এই সামনে এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বর্তমান রাজনীতির যে অবস্থা, সব কিছু আসলে আমরা কেমন একটা অবস্থার মধ্যে আছি? এখন এই নির্বাচনকে ঠিকঠাক মতো পরিচালনা করবার মানে সামর্থ্য আমাদের আছে কিনা? কারণ আমরা তো লম্বা সময় ধরে শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারছে না, তাদের উত্তরণ দরকার, প্রয়োজন আরও সময় দেওয়া প্রয়োজন। এখন আবার দেখলাম স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিধান চাচ্ছে ইসি। মানে এগুলো আসলে তাহলে কি বার্তা দেয়? দেখেন, সেনা মোতায়েনটা তো খুব নতুন ঘটনা না বাংলাদেশে। আর এটা তো আমরা সবাই বুঝতে পারি যে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন। যে পার্লামেন্টটি ছিল সে পার্লামেন্টটি তো গণ আন্দোলনের ফলে হঠাৎ করেই নাই হয়ে গিয়েছে। ফলে পার্লামেন্ট নির্বাচন করারও যেমন একটা বাধ্যবাধকতা ছিল, একই রকমভাবে স্থানীয় সরকারের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের
শূন্যতা তৈরি হয়েছে, অনেক নির্বাচিত চেয়ারম্যান বা কমিশনার মেয়ররা পালিয়ে গিয়েছিল। ফলে সেই শূন্যতা যেটি তৈরি হয়েছে সেই জায়গাটি তো দিনের পর দিন অনির্বাচিত প্রশাসক দিয়ে চলতে পারে না। ফলে সেটা খুব অপরিহার্য এবং অবধারিত যে সেই জায়গায় আমাদেরকে নির্বাচনের পথেই আমাদের যেতে হবে। আর সক্ষমতার কথা যেটি বলছেন যে রাষ্ট্রের সক্ষমতা, সেটি সেই অর্থে কোনো সময়ই ছিল না। কারণ শুরু থেকেই আমরা দেখেছি শাসক দলগুলোর এই ক্ষেত্রে একটা সদিচ্ছার অভাব, এবং এই অভাবের জায়গা থেকে তারা যেন তেন উপায়ে নিজেদের দলকে, নিজেদের দলের লোককে জিতিয়ে আনা এবং তাকে পাওয়ারে বসানো, এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে এখানকার পলিটিক্যাল প্র্যাকটিস। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা তো আমাদের দেশে সোনার পাথর বাটি। ফলে সেইটা ধীরে ধীরে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবারের যে পার্লামেন্ট নির্বাচনটি হয়ে গিয়েছে, সাধারণ মানুষ মনে করে যে অপেক্ষাকৃত মানুষ ফেয়ার হয়েছে এবং মানুষ ভোট দিতে পেরেছে, যদিও একটা বড় রাজনৈতিক দল সেখানে অনুপস্থিত ছিল। তো একই রকমভাবে আপনার সিটি কর্পোরেশনগুলো বা আমাদের পৌরসভাগুলো বা ধরেন আমাদের ইউনিয়ন কাউন্সিলগুলো, এই জায়গাগুলোতে যে নির্বাচন, এর কোনো বিকল্প নাই। ত্রুটিপূর্ণ হলেও মানুষ সেখানে নির্বাচিত সরকারকেই আপাতত দেখতে চায়, এবং নির্বাচনটা একটা ট্রায়াল অ্যান্ড এরর প্রক্রিয়া। এটা করার মধ্য দিয়ে ধীরে ধীরে সেই জায়গাটা অর্জন করা সম্ভব। ইসি যেটি বলছে, ইসি তার দিক থেকে তার সেফগার্ডটা বলছে যে ইসিকে তো অনেক দায় নিতে হয়। আমি পার্লামেন্ট নির্বাচনের সময় নির্বাচন কমিশনে যে সমস্ত প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেছিল, অনেক শুনানিতে আমি অংশ নিয়েছি। সেখানেও আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যে পরিমাণ সক্ষমতা দেয়া দরকার, সেই সক্ষমতা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। এবং নির্বাচন সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এই দায়িত্বগুলোকে দেখা যায় যে নির্বাচন কমিশনের পাশাপাশি জেলা প্রশাসক যিনি রিটার্নিং অফিসার হন, তাকে একটা বড় দায়িত্ব পালন করতে হয়। বিশেষজ্ঞদের মতামত ছিল যে এই কাজটি পুরোপুরি নির্বাচন কমিশনের কাছেই ছেড়ে দেওয়া উচিত, এবং রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের মধ্য থেকেই হওয়া উচিত। প্রয়োজনে নতুন জনবল নিয়োগ করে হলেও, অভিজ্ঞ জনবল নিয়োগ করে হলো, সেই কাজটি যারা আসলে কাজটা বোঝে, যারা বোঝে। ফলে এই প্রক্রিয়াটাও কিন্তু সংস্কার ভাবনারই একটা অংশ। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি যে এই জায়গাগুলোতে আলোচনাটা হচ্ছে না। এবং জামাতে ইসলাম, এটা আমার সহালোচক ভাই রনি ভাই যথার্থই বলেছেন যে জামাতে ইসলাম কখন কি বলবে, কখন কি বলবে না, এটা খুব একটা আনপ্রেডিক্টেবল একটা জায়গা। এবং যে কারণে দেখেন তারা যে কাজটা খুব ভালোভাবেই জানে, আমি এই জায়গায় আমি বলবো যে তারা একটা কাজ খুব ভালোভাবে জানে, কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়। ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো। হাসান তারিক চৌধুরী, একটা বিরতি নিয়ে আসি। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, বিরতির সময় হলো, ফিরছি। দর্শক, আজকের আলোচনার বিষয়ে আমরা যেটা ঠিক করেছি, সুবিধাবাদের রাজনীতি। রেজাউল করিম রনি, যে বিষয় নিয়ে আমরা তখন কথা বলছিলাম, জামাতের রাজনীতির যদি আমরা ইতিহাসটা দেখি, জামাত মোটামুটি সব কয়েকটা দলের সঙ্গে রাজনীতিতে সংযোগ ছিল, এবং তারা এই পর্যন্ত এসেছে সকল দলের সাথে রাজনীতি করে করেই। এখন আসলে একটা জায়গায় আমরা দেখছি এই যে দল বদলের যে হিড়িক, রাজনীতি করার তাদের যে প্র্যাকটিস, এটা কি সবসময় শুধু ক্ষমতার কাছাকাছি থাকার জন্যই কিনা? একটু আপনার বিশ্লেষণ থেকে ব্যাখ্যা করুন। পুরানা কথাই নতুন করে বলি, জামাতের রাজনীতিটা আপনার বুঝতে হবে। সেটা হলো, জামাত হলো একটা অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্যাল পার্টি। অলওয়েজ। জামাত কোন সময় ক্ষমতার পার্ট ছিল না, সবসময়ই ছিল। ক্ষমতায় যখনই যে দলই থাকুক, তাদের কোনো না কোনো লোক, কোনো না কোনো স্টেক তাদের থাকে। এই গভর্নমেন্টের মধ্যেও আছে। এই গভর্নমেন্টের মধ্যে আমি তো বলছি সেই কথাটা, যে দেশের জনগণ ভোট দিয়ে 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাচ্ছে। দেশ চালাচ্ছে জামাত আর আওয়ামী লীগ মিল্লা, মাঝখান থেকে ক্ষমতায় বিএনপি। কন্ডিশনটা তো এরকমই। তো সেইটা কিভাবে সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে বিগত আমলে তারা তো গুপ্ত হিসাবে গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ জায়গাগুলো তো ছিলই। তারপরে পতনের 18 মাসে সে উশৃঙ্খলা তো আপনারা দেখেছেন, নিরপেক্ষতার নামে সমস্ত জায়গায় তাদের লোক, তাদের হয়ে। যেমন ধরেন যে রাশেদ খানকে আজকে বানানো হয়েছে, দেখলাম যে প্রধানমন্ত্রীর সহকারী বানানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ধুইয়া একদম রাখতেছে না, গালাগালি করে, কি বিএনপি দালাল চাপ। আরে সে বিএনপির নেতা, বিএনপিতে জয়েন করছে, বিএনপির হয়ে নির্বাচন করছে, তারে বিএনপি প্রধান করছে, এটারে বলতেছে হ্যাঁ সে তো দালালি করতেছে, সেই জন্য দলের দালালির পুরস্কার পেয়েছে। কিন্তু তাদের আমলে যে লোকগুলো আসছে, তারা যে লোকগুলোকে নিরপেক্ষ বইলা ক্ষমতায়িত করছে, বিভিন্ন পদ পদবিতে বসাইছে, এগুলো কেউ দালাল না, এগুলো নিরপেক্ষ। মানে বিএনপির পক্ষে কেউ যদি দাঁড়ায় বা সে বিএনপির নেতা, বিএনপির হয়ে নির্বাচন করেছে, বিএনপি তাকে পদায়ন করবে না?
সেটা দালালি, সেটা চেটে। তো এখন সেক্ষেত্রে এখন তাদের দুঃখ একটা, আমি কেন কোনো পদে যাচ্ছি না। তাদের বারবার বইলা বুঝাইতে পারতেছি না যে দেখেন আপনাদের কাছে পদ, ক্ষমতা, এস্টাবলিশমেন্টের মধ্যে থাকাটা গুরুত্বপূর্ণ, সবার কাছে গুরুত্বপূর্ণ না, আমার কাছে গুরুত্বপূর্ণ না। একজন রাইটার থিঙ্কার হিসেবে আমার যেভাবে কাজ করা দরকার সেটা আমি করার চেষ্টা করছি, ক্ষমতায় যাওয়ার কোনো আগ্রহ আমার নেই। তো যাই হোক, সেটা বারবার বলার পরেও তারা এইভাবেই চিন্তা করে, ফলে তাদের রাজনীতিটা হইল এন্টি নেশন এবং প্রো এস্টাবলিশমেন্টের মধ্যে থেকে তারা রাজনীতি করে। তারা সবসময় জাতি বিরোধী রাজনীতি করে। জাতি, কারণ কি, জাতি মানে হইল সম্মিলিত বিভিন্ন চিন্তা ভাবনা মতাদর্শের লোকগুলো একসাথে বসবাসের জায়গা, কিন্তু তারা হলো সবগুলোকে এক করে ফেলতে হবে, সব মৌদুদিবাদের মধ্যে নিয়ে আসে, সব তার মতো চিন্তা করতে কিন্তু হবে। এখন আসলে যদি আপনি তার মতো না হন, তার মতো না হন, আপনি সোশ্যাল মিডিয়ায় তারা কিভাবে চরিত্র হনন করে, তারা কিভাবে আপনার তাকে আপনার এই তার বিরুদ্ধে ভুয়া ক্যাম্পেইনিং চালায়, হ্যাঁ, আপনার এই যে পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে 5 তারিখের পরে পুরো পলিটিক্সটাকে সে টক্সিক করে তুলছে। এইখানে অনেকগুলো প্রশ্ন রেজাল্ট করিম রানী। দেখেন 5 তারিখের পরের যে অবস্থা, সেই অবস্থার আসলে কোনো বিশ্লেষণ তো আর হলো না। এখন নতুন সরকার ক্ষমতায় আসার পরে আমরা একবারও শুনলাম না ঘোষণা দিতে যে এই 18 মাস দেশে কি হয়েছে তার একটা সঠিক বিশ্লেষণ হবে। আনফরচুনেট, আই এম টোটালি এগ্রিড উইথ ইউ। এবং এই 18 মাসে দেখেন 111 নিয়ে আমরা যথেষ্ট চর্চা করি নাই। 111-এর সময়ের এই যে 111-এ কি দুর্নীতি, সংস্কার, এই সমস্ত কথা শুনছেন না আপনারা? সেই সমস্ত ধোয়া তুলে এখানে বাংলাদেশের রাজনীতিকে ভিতর থেকে চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট করে দেওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেইটা কিন্তু আবার 5 তারিখের পরে ফেরত আসছে। সেটা গণঅভ্যুত্থানের কাঁধে ভর করে ফেরত আসছে। কিন্তু গণঅভ্যুত্থান তো এটা তথাকথিত রাজনীতিবিহীন সংস্কারের জন্য হয়নি। গণঅভ্যুত্থান হয়েছিল জনগণের এম্পাওয়ারমেন্টের জন্য। গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কোটা বিরোধী আন্দোলনের জন্য তো মানুষ নামে নাই, কোটার জন্য ছাত্ররা নামছে, সাধারণ মানুষ নামেছে বৈষম্য বিরোধী আন্দোলনে। এটা দূরের মধ্যে পার্থক্য আছে। তারপরে সে বৈষম্য বিরোধী আন্দোলন, তাহলে বৈষম্যের আকর ঘর কোনটা? হাসিনা। তাহলে তার এক দফা পতন। এইভাবেই তো করাইছে। সেই জায়গাটাতে প্রশ্ন আসছি, একটু আপনাকে প্রশ্নটা করে নেই। সেটা হচ্ছে যে এই এখন আসলে তাহলে বাংলাদেশে তো একটা বিরোধী দল প্রয়োজন। জামাতের যে অবস্থা অথবা তাদের যে রাজনীতির ধারা, এই ধারা যদি আমরা মনে করি আমাদের জন্য ভয়ের, প্রশ্নের জন্য শঙ্কার, সঠিক নয়, তাহলে আমাদের এখানে বিরোধী দল হিসেবে কারা এই রোলটা প্লে করবে? প্রশ্ন 2, এই যে জামাতের যে রোল নিয়ে আমরা কথা বলছি টকশোতে, আপনারা বলছেন অথবা থিঙ্ক ট্যাঙ্ক হয়ে বলুন, লেখক হয়ে বলুন, বিএনপি মনে হয়ে বলুন, আপনার কথাগুলো বলছেন, সরকারের পক্ষ থেকে তো এটা আসলে ফলো আপ ওইভাবে করা হচ্ছে না। 18 মাসের কথা তো আপনি বললেন, শিশুদের কথা বললাম, হামের কথা, নতুন রিপোর্ট এসেছে যেটা আরও শকিং। তো এই সব কিছু মিলে আসলে তাহলে আলোচনাই করে যাচ্ছি আমরা, এটা নজরদারি কোথায়? না, নজরদারি দরকার, নজরদারি করতে হবে। এবং আপনি দেখেন নতুন বিরোধী দল দরকার কিনা বা বিরোধী দল কী হবে, এটা আমি আলাপ করে ঠিক করে দিতে পারবো না। এটা ঠিক হবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। যারা রাজনীতি করেন তারা যদি দেখেন, পাওয়ার অ্যান্ড স্পেসের একটা ব্যাপার আছে। স্পেস কখনো অকুপাই থাকে না। পাওয়ারের আপনার এই স্ট্রাগলের মধ্যে স্পেস, এটা পলিটিক্যাল পার্টিসগুলো পূরণ করে, পলিটিক্যাল ইডিওলজি জায়গা নেয়। সেখানে জামাত যেভাবে জায়গা নেওয়ার চেষ্টা করছে, সেটা একটা বড় জায়গা তারা বাই দিস টাইম নিয়েছে। আপনি এবার ইলেকশনে দেখেন না কেন, সেটা আপনি পছন্দ করেন বা না করেন, জামাত একটা হিউজ পলিটিক্যাল শক্তি আকারে তো দাঁড়াই গেছে। সেটাকে ব্যাটেল করা, সেটা যদি প্রপার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে ফাংশন করতে না পারে, গণঅভ্যুত্থানের নামে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ফাংশন করে, হাসিনা যেরকম 71-এর নামে 71-এর বিরুদ্ধে ফাংশন করে, সেইটা জনগণকে ব্যাটেল করতে হবে। ফলে এখানে রাজনৈতিক প্রক্রিয়া, মানুষ জামাতকে পছন্দ করবে না, বিএনপিকে পছন্দ করবে না, এনসিপিকে পছন্দ করবে না, কাকে পছন্দ করবে সেটা 5 তারিখে গণঅভ্যুত্থানের পরে এটা পাবলিক ডিসাইড করবে। এইটা আর ওই আগের আওয়ামী লীগ বিএনপি বাইনারির মধ্যে না, এর বাইরে চলে গেছে, এটা একটা। ফলে এখানে বিরোধী দল না, অনেক রাজনৈতিক দল, জনগণকে তো সেই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা দেওয়া জরুরি। পলিটিক্যাল এনভায়রনমেন্ট দিতে হয় না, মানুষ নিয়ে নেয়। পলিটিক্যাল এনভায়রনমেন্ট কেউ কাউকে দেয় না, এটা স্পেস মানুষ নিয়ে নেয়। এবং এখন একটা মাল্টি পার্টিজান স্টেটে আমরা প্রবেশ করেছি। আগে এলো বাইনারি ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন একটা পসিবিলিটি তৈরি হয়েছে। ডেফিনেটলি আপনি ঠিকই বলেছেন, এখানে বিরোধী দল শুধু না, নতুন অনেক পলিটিক্যাল পার্টি দরকার, পলিটিক্স দরকার। সবার আগে দল করা সহজ, আমি আরো 10 জন মিলে একটা দল কালকে প্রেস ক্লাবে করে ফেলতে পারি ঘোষণা দিয়া, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু কি রাজনীতি করছি আমরা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে এখানে পলিটিক্স ইম্পর্টেন্ট, দল না, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি যেটা বললেন, হ্যাঁ, আমরা বিএনপি নিয়ে অনেক ধরনের হতাশা আছে। এই সবচেয়ে বড় হতাশা কি? বিএনপি নিয়ে সবচেয়ে বড় হতাশা হলো বিএনপির ভিতরে আছে, বাইরে তো আছে। বাইরে তো প্রত্যাশার প্রচণ্ড চাপ, জনগণকে ইমিডিয়েট হেলিং করতে হবে, ইমিডিয়েট ফ্যাসিলিটি দিতে হবে, সেই প্রেশার আসছে। কিন্তু বিএনপি নিয়ে কি বিএনপির ভেতরে হতাশা নাই? বিএনপি নিয়ে কি তৃণমূলে হতাশা নাই? বঞ্চিতদের মধ্যে হতাশা নাই? বিএনপির মধ্যে ধরেন
যেভাবে মানুষ আশা করে যোগ্যতা, সততা এবং আগামী দিনে বিগত দিনের কর্মতৎপরতার ভিত্তিতে মূল্যায়ন করে লোকজনকে এম্পাওয়ার করা হবে, গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হবে, সেটা কি করা হচ্ছে? সব ক্ষেত্রে করা হচ্ছে না। ফলে বিএনপির মধ্যেও এই যে অসন্তোষ, এই যে কথা, বিএনপির লোক, বিএনপির সবচেয়ে বড় সমালোচক কিন্তু বিএনপির সমর্থকরাই, এটা মনে রাখতে হবে। এটা ডেফিনেটলি বিএনপিকে অ্যাকনোলেজ করতে হবে। অ্যাকনোলেজ না করলে যে স্থবিরতা, এটা কাটবে না। ফলে এইখানে যে কথাবার্তা বলা শুরু হয়েছে, এটা তো একটা ডেমোক্রেটিক পার্টি থাকতে সুবিধা কি? আপনি কি আওয়ামী লীগ বা জামাতের বিরুদ্ধে কথা বলতে পারতেন? বলার পরে আপনি কি আবার দাবি করতে পারতেন যে ওর কাছ থেকে আমি এটা চাই, এই সুবিধা দিতে হবে? কথা বলার জায়গাটা তৈরি হয়েছে, যেটা একটা বিএনপির এটা একটা বিউটি এবং দুর্বলতা এট দ্য সেম টাইম, যে আপনার বিএনপির সমর্থক হওয়ার পরেও আপনি বিএনপিকে জবাবদিহিতার আওতায় আনতে সোচ্চার হইতে পারবেন, ভয়েস রেজ করতে পারবেন। কিন্তু একটা মতাদর্শপন্থী দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত যদি হয়, সেটা ও যা বলবে, ও যে রাত বলে, দিনকে রাত বলে, ওইটাই আপনার মানতে হবে। আবার যে শব্দ এখন আসলে প্রচলিত ফ্যাসিস্ট, সেই কায়দা হয়ে যায় কিনা সেটাই আসলে বলবার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে হাসান তারিক চৌধুরী। এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, 18 মাসের হিসেব নিয়ে তো প্রতিনিয়তই আমরা কথা বলছি, কিন্তু সেটার আসলে সঠিক যাচাই বাছাই কবে হবে, আদৌ হওয়া জরুরি কিনা আপনি বলবেন, আপনি আইনের লোক। কারণ ওই পুরো সময়টার মধ্যে কি হয়ে গেছে দেশবাসী সেটা তো দেখেছে। ভেতর থেকে হয়তো আরও খবর পাওয়া সম্ভব যখন সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। প্রশ্ন এক, বিএনপির ভেতরেই হতাশা, সহ-আলোচক বললেন এটা। রাজনৈতিক দল হিসেবে হতাশা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা যেমন সত্যি, ঠিক একইভাবে সরকার দলের মধ্যে যখন সরকার দলের মানুষরাই যখন নিজেদের দুর্বলতা নিয়ে কথা বলে, এইটা নিয়ে আসলে সাধারণ জনগণ হিসেবে আতঙ্কিত হওয়ার, শঙ্কিত হওয়ার কোনো কারণ দেখেন কিনা? কারণ তো অবশ্যই আছে। কারণ আওয়ামী লীগের দীর্ঘ ক্ষমতায় থাকার মধ্য দিয়ে তার যে রোগ বাসা বেঁধেছিল আওয়ামী লীগের ভিতরে, আর এই অল্প কয়েকদিনে সেই একই রোগ, অর্থাৎ ইনার পার্টি ক্রাইসিস, এটা বিএনপির মধ্যেও বাসা বেঁধেছে। কিভাবে? আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে আওয়ামী লীগে যোগ্য, দক্ষ এবং ধারাবাহিকভাবে যুগ যুগ ধরে যারা আওয়ামী লীগ করেছে সেই লোকগুলো বঞ্চিত হয়ে হাইব্রিড নেতাদের উৎপাত শুরু হয়ে গিয়েছিল এবং তারাই পদধারী হয়ে গিয়েছিল। এবং দেখা গেছে অনেক যোগ্য লোক তারা কিন্তু মার্জিনালাইজ হয়ে গিয়েছিল। এই একই রোগ বিএনপিতে দেখা যাচ্ছে, যে ধরেন 7-7বার সুপ্রিম কোর্টের মতো জায়গায় নির্বাচিত একজন নেতা বিএনপিতে তার প্রাপ্য মর্যাদা পাচ্ছে না। তো এরকম অনেক উদাহরণ জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে খুঁজলে হয়তো পাওয়া যাবে। এটা কেন হয়? এটা হয় এই কারণে, অস্থিরতা থেকে। এটা হয় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যে পলিটিক্যাল ইন্টেলেক্ট, অর্থাৎ দূরদৃষ্টি, সেটার অভাব থেকে। ফলে বিএনপি আগাগোড়ায় একটা রাজনৈতিক মেধাহীনতায় ভুগছে এবং এর মূল্য দিতে হচ্ছে বিএনপির সমর্থকদেরকে। এবং যারা সত্যিকার অর্থেই মনে করেছিল যে বিএনপি ক্ষমতাসীন দল হিসেবে পার্লামেন্টে প্রকৃত অর্থেই একটা বাংলাদেশপন্থী দল হবে, তাদেরকে হতাশ করছে। এখন জাতি এবং দেশের মানুষের ডিমান্ড হলো একটা নতুন ধরনের বাংলাদেশপন্থী দল। দুঃখজনক হলেও সত্য যে এখনকার পার্লামেন্টে প্রকৃত অর্থে বাংলাদেশ পন্থাটা দেখা যাচ্ছে না। এই কারণে আপনি দেখেন যে এই ঝিনাইদহে বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ভাঙা হচ্ছে, কে ভাঙছে, কেন ভাঙছে, এবং এটা পুনর্নির্মাণ আদৌ কিভাবে করা হবে, কেউ দায়িত্ব নিচ্ছে না। ফলে যেই দেশে যদি আপনার বীরশ্রেষ্ঠদের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হয়, যেখানে বীরশ্রেষ্ঠ থাকে না সেখানে তো বীরুত্তম থাকে না। তো এই যে জায়গাটা, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেটা দেখেছি যে সংস্কার কমিশনের নামে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূস সাহেবরা যেটা করার চেষ্টা করেছেন, সেটা হলো মুক্তিযুদ্ধকে ডিলিট করার একটা বাইনারি তারা কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে করেছে। এর ভেতরে ছিল হলো বিরাজনীতিকীকরণ, অর্থাৎ একটা রাজনীতিবিহীন সংস্কার। এবং এটার মধ্য দিয়ে কিভাবে তারা সুকৌশলে এস্টাবলিশ পলিটিক্যাল পার্টিকে আঘাত করেছে সেটাও কিন্তু আমরা এখন টের পাচ্ছি। এবং গণভোটের যে ফর্মুলাটা, সেটাই ছিল তার সেই চরম রাজনৈতিক ফাঁদ। এবং সেই ফাঁদের ঘুরপাকেই কিন্তু এখন পার্লামেন্ট এবং সরকার এবং বিএনপি ঘুরপাক খাচ্ছে। মানুষের কথা পার্লামেন্টে হচ্ছে না, মুক্তিযুদ্ধের কথা হচ্ছে না। ফলে পুরনো ন্যারেটিভ দিয়ে হবে না, দরকার নতুন ধরনের বাংলাদেশপন্থী দল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই। আর আয়োজনের শেষ পর্যায়ে আজকে আগামীকাল একই সময়ে নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে, সঙ্গে ছিলেন যারা।